আদি, তোর মাথা ঠিক আছে? ওর পায়ের যে অবস্থা, ওকে উপরে নিলে হাঁটা চলা করতে পারবে না, নিচে নামতে পারবে না, কষ্ট হবে। আদির মা আদিকে বুঝাচ্ছে। আদি ওর মায়ের কথা এতক্ষণ শুনছিল। সো হোয়াট? ওর সবকিছু ওর রুমে পেয়ে যাবে, খাবার, প্রয়োজনীয় সবকিছু। আদি ও সারাদিন রুমে বসে থাকবে? ওর ভালো লাগবে? তবে শামু যদি চায় আমাদের আপত্তি নেই। শামু পড়ে গেছে চিপায়। একদিকে আদি উপরে নিয়ে যেতে চাইছে, আরেকদিকে মামনি যে কিনা চাইছে শামু নিচেই থাকুক সুস্থ না হওয়া পর্যন্ত। শামু সোফায় বসে নখ কামড়াচ্ছে আর ওদের কথা শুনছে। আদি শামুকে জিজ্ঞেস করল, তুমি কি চাও? আদির কথা শুনে শামু নখ কামড়ানো বাদ দিয়ে নড়েচড়ে বসে ড্যাবড্যাব করে চেয়ে আছে। ওর মুখে কোনো কথা সরছে না। নিশি আদির সামনে গিয়ে দাঁড়াল। তারপর মজা করে বলল, তোমরা মা ছেলে ওকে নিয়ে টানাটানি করছো কেন? এভাবে টানাটানি করলে ছিঁড়ে যাবে। ভাইয়া বউয়ের সাথে থাকার এত ইচ্ছে তো গেস্টরুমেই থাক। বেচারিকে টানাহেচড়া না করে এখানেই শিফট হয়ে যা। হায় ভাই, আমার বউ পাগল হয়ে গেছে। নিশি দু আঙ্গুল দিয়ে চুল সামনে থেকে পেছনে নিয়ে শামুর পাশে গিয়ে বসে। শামু নিশির কথা শুনে লজ্জায় মিশে যাচ্ছে। আদি ভ্রু কুঁচকে নিশির দিকে চেয়ে আছে। নিশি সেটা দেখে বলল, আমার দিকে এভাবে চেয়ে থেকে লাভ নেই, সত্যিটা পাবলিক দেখছে। মা ঠিক বলেছি তো? নিশির মা নিশির দিকে চোখ পাকিয়ে তাকাল। নিশি ঠোঁটে আঙ্গুল দিল। আদি কিছু না বলে সেখান থেকে চলে গেল। আদি যেতেই নিশি হো হো করে হেসে দিল, সাথে নিশির মা। শামু ঠোঁট ফুলিয়ে দুজনের দিকে চেয়ে আছে। নিশি শামুর গাল টিপে বলল, কিরে ভাইয়াকে তো একদম বদলে দিয়েছিস, তোকে ছাড়া কিছুই বুঝে না। যার কিনা নিজেরটা ছাড়া অন্যের দিকে তাকানোর সময় ছিল না, সে কিনা আজ অন্য একজনে বিভোর। হাউ সুইট। নিশির মা শামুর পাশে এসে বসে বলল, বিয়ে দুটো মানুষের মধ্যে পবিত্র সম্পর্কের সৃষ্টি করে, আর এ সম্পর্কের মানে মানুষকে অনেক বদলে দেয়। আদিকেও দিয়েছে। আমার বিশ্বাস ছিল তুই আদির এই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল চেঞ্জ করতে পারবি। দোয়া করি তোরা দুটো আজীবন এমন থাক, ভালো থাক, ভালোবাসায় পরিপূর্ণ হোক তোদের জীবন। শামু সোফায় মচকে যাওয়া পা তুলে অন্য পা মেঝেতে রেখে টিভি দেখছে। আদি চারপাশটা একবার দেখে নিল। তারপর নিঃশব্দে শামুর পাশে গিয়ে বসল। তারপর টিভির দিকে চোখ রাখল। শামু আদিকে দেখে ওর দিকে তাকাল। আদির দৃষ্টি টিভির দিকে। শামু ভ্রু কুঁচকে আদির দিকে চেয়ে আছে। আদি শামুর দিকে তাকাল। শামু ওর দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। তুমি চুপ করে ছিলে কেন তখন? আমার ঘরে যেতে চাও না? তো কি করতাম? নাচতে নাচতে বলতাম আমি আপনার ঘরে যাব? আমি আপনার মতো নির্লজ্জ? আমি নির্লজ্জ? এখানে নির্লজ্জের কিছু হয়নি। আর হ্যাঁ, তোমার পায়ের যে হাল, তাতে চাইলেও তুমি নাচতে পারতে না। আপনি সব সময় আমাকে ইনসাল্ট করার ধান্দায় থাকেন, তাই না? না, আমি তো কি? আদি বাঁকা হেসে বলল, এখানে বলা যাবে না, চলো রুমে চলো। শামু আদির কথার আগামাথা বুঝতে পারছে না। ওর দিকে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে চেয়ে আছে। কি আমাকে কোলে নিতে বলছ? শামু আদির কথা শুনে তাড়াতাড়ি উঠে দাঁড়াল। পায়ের পাতায় ভর দিয়ে হাঁটছে। আদি এক হাত ধরে রেখেছে। আদি শামুকে বিছানায় বসাতেই শামু বলল,
কি বলবেন বলুন। আদি না জানার ভান করে বলল। কি বলবো? শামু ভ্রু কুঁচকে বলল। আপনার মতলবটা কি খোলে বলুন তো। আদি চেহারায় বিস্ময়ের ভাব নিয়ে বলল। খোলে বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি। আমি মুভিটা দেখব। আদি শার্টের বোতামে হাত দিয়ে একটা বোতাম খুলতেই শামু চিৎকার করল। কি করছেন? চেঞ্জ করার হলে ওয়াশরুম আছে এখানে কেন? তুমিই তো বললে। আমার কি দোষ? ফেস ইনোসেন্ট করে। শামু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর বুঝার চেষ্টা করছে আদির কথা। আদি ফিক করে হেসে দিল। হাসতে হাসতে ওর পেটে খিল ধরে যাচ্ছে। আদির হাসি দেখে শামুর গা জ্বলে যাচ্ছে। শামু গাল ফুলিয়ে বসে আছে। আদি উঠে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে শামুর থুতনির ব্যান্ডেজ সাবধানে খোলে আবারও ব্যান্ডেজ করে দিল। বাট শামু একবারের জন্যও ব্যথায় কুঁকড়ে যায়নি। ব্যান্ডেজ করা শেষে শামু বলল, এই সামান্য ব্যান্ডেজের জন্য এখানে টেনে আনলেন? ওখানেই ব্যান্ডেজ করে দিতে পারতেন। আমার মুভি। আরে রাখো তোমার মুভি। আমাদের বিবাহিত জীবন দিয়ে মুভি বানাবো। বাট মুভিটা চলানোর জন্য রোমাঞ্চ প্রয়োজন। পাবলিক রোমাঞ্চ খায় বেশি। নয়তো মুভি হিট হবে না। তাই তোমাকে একটি রোমান্টিক হতে হবে। আর কত তেতো থাকবে, একটু মিষ্টি হও। শামু ঘন ঘন চোখের পলক ফেলে আদির কথা শুনছে। আমি তেতো ছিলাম, আছি, থাকব। শপথ বাক্য পাঠ করলে নাকি? বাট আমি তোমাকে তেতো থেকে মিষ্টি মেয়ে বানিয়েই ছাড়ব। আদির প্রমিস। আদি শামুর থুতনি উঁচু করে ধরে থুতনিতে চুমু খেল। শামু চোখ মুখ কুঁচকে তাকাল। আদি চোখ মেরে বলল, এটা ফিশ ছিল। আদি যেতেই শামু মুচকি হেসে উঠল। ৪৫ দিন পর শামুর পায়ের ব্যথা সেরে যায়। ডাক্তার চেকআপ করে গেছে। শামু আদির রিকোয়েস্টে নিজের জিনিসপত্র গুছিয়ে আদির রুমে পাঠিয়ে দিয়েছে। এখন থেকে ওখানেই থাকবে। শামু সবকিছু নিজের মতো গুছিয়ে নেয়। নিজের হাতে সবটা সাজিয়েছে। আদিও ওকে সাহায্য করেছে। শামু গোছানো শেষ করে কোমরে দুহাত দিয়ে বলল, আম সো টায়ার্ড। আদি ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, এটুকুতেই? সার্ভেন্টকে বললেই হতো। তুমি জেদ ধরলে নিজে গুছাবে। হুম, আমি আমার নিজের জিনিস নিজের হাতে গোছাতে পছন্দ করি। তাহলে আমাকেও একটু গুছিয়ে দেও না। শামু আদির দিকে তাকাল। ওর ঠোঁটের কোণে মিষ্টি হাসি, চোখে দুষ্টু দুষ্টু ভাব। শামু না চাইলেও ওর ঠোঁট যুগল প্রসারিত হয়ে মিষ্টি হাসিতে পরিণত হল, যা শামুকে আদির কাছে আবেদনময়ী করে তোলে। আদি হাসি থামিয়ে দিল। শামুর হাতের দিকে হাত বাড়াল। শামুর হাত ধরে নিজের সাথে মিশিয়ে নিল। শামু শুধু আদির কাজ দেখছে। আদি ঘোরলাগা কণ্ঠে বলল, আমাকে কি নিজের মনে করো না? শামু একবার চোখ তুলে চোখ নামিয়ে নিল। ওর বুক টিপটিপ করছে। ক্রমশ শ্বাস আটকে আসছে। তারপর কাচুমাচু হয়ে বলল, হ্যাঁ মনে করি। আদি ফিসফিস করে বলল, তাহলে গুছিয়ে নিচ্ছ না কেন? আমি বড্ড অগোছালো। আমাকে গুছিয়ে দেবে? শামু ঠোঁট ভিজিয়ে বলল, হু। আদি আর কোনো কথা বলছে না। শামু একবার আদির দিকে চোখ তুলে তাকাল। তারপর আবারও নামিয়ে নিল। আদির চাহনি বড্ড অস্বস্তিতে ফেলেছিল। শামু আর কতক্ষণ এভাবে থাকবে বুঝতে পারছে না। তাই সরে যেতে চাইল আদির থেকে। কিন্তু আদি শামুকে সরতে দিচ্ছে না।
শামু ঘন ঘন পলক ফেলে বলল, কি হচ্ছেটা কি? এভাবে ধরে রেখেছেন কেন? আদি শামুর গালের উপরের চুলগুলো আঙ্গুল দিয়ে কানের পাশে গুজে দিল। শামু চোখ তুলে চেয়ে জোরপূর্বক মুচকি হাসল। আদি আচমকা শামুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। শামু আচমকা আক্রমণে ফ্রিজড, কিন্তু বাধা দিল না। আবেশে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর আদি শামুকে ছেড়ে দিয়ে শামুর দিকে চোখ রাখল। শামুর চোখ বন্ধ, ঘন শ্বাস ফেলছে। শামু আস্তে আস্তে চোখ খোলে। চোখ খোলেই আদিকে দেখতে পেয়ে সরে যেতে নিলেই আদি শামুকে জড়িয়ে ধরল। শামু, আমাকে আর আপনি করে বলবে না, ভালো লাগে না। তুমি করে বলবে, বুঝেছ? আচ্ছা। নিশি আর জয় একটা রেস্টুরেন্টে বসে আছে। জয়, আম সরি, প্লিজ। জয় নিশির দিকে চেয়ে বলল। কেন নিশি, সরি কেন বলছ? সব দোষ তো আমার। রাজ আমার ভাই, দোষ তো আমারই হবে। আর তুমি আমাকে যা নয় তাই বলবে। ইটস ওকে। নিশি জয়ের হাতের উপর হাত রাখতেই জয় হাত সরিয়ে নিল। নিশি হাতের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অনুতাপের সুরে বলল, জয়, আমি জানি এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু কিন্তু রাজ আমার ভাই আর আমি ওর ভাই হয়ে পাপ করে ফেলেছি, তাই তো? জয় প্লিজ। আমার তখন মাথা ঠিক ছিল না। শামুর অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আর রাজকে সব জায়গায় হেনস্থা করছে। ভাইয়া কতটা রাগী জেদি সেটা তো জানোই। ভাইয়া শামুর প্রতি অনেক সেনসিটিভ। ভাইয়া এসব জানলে রাগের মাথায় কি করবে সেজন্যই টেনশন হচ্ছিল, আর সেই জন্য তোমার সাথে অমন ব্যবহার করে ফেলেছি। জয় চুপ করে আছে, কিছুই বলছে না। নিশি এবার দাঁড়িয়ে গেল। হ্যালো এভরিওয়ান, প্লিজ 2 মিনিট লিসেন টু মি। সবাই নিশির দিকে তাকাল। জয় ওর কাণ্ড দেখে ভ্যাবাচেকা খেয়ে গেছে। জয়ও দাঁড়িয়ে গেছে। নিশি জয়কে দেখিয়ে বলল, এই ছেলেটা আমার উডবি। কিছুদিন পরেই আমাদের বিয়ে। আমি একটা ভুল করেছি আর এর জন্য অনেকবার মাফও চেয়েছি, কিন্তু সে আমাকে মাফ করছে না। ওকে বলুন না আপনারা যেন ও আমাকে মাফ করে দেয়। প্লিজ প্লিজ। জয় হা করে আছে। আশেপাশের লোকজন উচ্ছ্বসিত হয়ে ওদের দেখছে। কেউ কেউ বলছে ওকে যেন মাফ করে দেয়। জয় টেরি স্মাইল দিয়ে বলল, ওকে বেবি, মাফ করে দিয়েছি। হ্যাপি? আই ডোন্ট বিলিভ ইউ। হাগ করে সবাইকে প্রুফ দেও। সবাই নিশির সাথে তাল মিলাচ্ছে। জয় মুচকি হেসে নিশিকে হাগ করল। মাথায় কিস করে বলল, পাগলি মেয়ে। শামু গার্ডেনে হেঁটে বেড়াচ্ছে। সন্ধ্যা নেমে আসছে। একে একে সব আলো জ্বলে উঠছে। হুট করে মনে হলো কেউ দেয়াল টপকে ভিতরে এলো। এত সিকিউরিটির পরেও কে আসবে? শামু আর আগাল না। চুপ করে বুঝার চেষ্টা করছে। তারপর ঘুরে চলে যেতে নিবে তখনই কেউ ওর মুখ চেপে ধরল। শামু সামনে থাকা মানুষকে দেখে চমকে গেল। রাজ ওর মুখ চেপে ধরেছে। শামু রাগে ফেটে যাচ্ছে। রাজ আবারও এসেছে। আজ বাড়িতে এসে পড়েছে। রাজ দ্রুত বলল, কিছু কথা বলবো তারপর চলে যাব। তোমার সামনে কখনো আসব না। আমার বারবার মনে হচ্ছে তোমাকে কিছু কথা জানানো উচিত, তাই তোমাকে জানানোর জন্য বারবার নানাভাবে তোমার সামনে আসছি। প্লিজ 2 মিনিট শুনো। রাজ শামুর মুখ থেকে হাত সরিয়ে দিল। শামু চোখ মুখ লাল করে কিছু বলতে যাবে তখনই রাজ বলল,
সবকিছুর পেছনে আদি রয়েছে প্রথম থেকেই। শামু রাজের কথা কিছুই বুঝতে পারছে না। আদি রয়েছে? কিসে আদি রয়েছে? কি বলছে? শামু রাজের দিকে চেয়ে আছে অবাক হয়ে। কপাল কুঁচকে বিরক্তিকর ভাব দেখিয়ে বলল, আদির নামে ফালতু কথা বললে আমি একদম বরদাস্ত করব না। রাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এত প্রেম? কিন্তু ও কি এত ভালোবাসার যোগ্য? আমাদের বিয়ের দিন যে সিন ক্রিয়েট হয়েছে সেটা আদি করেছে প্ল্যান করে। জুইকে আদি টাকা দিয়েছে এ কাজের জন্য। জুইয়ের সাথে আমার ব্রেকআপ 5 মাস আগেই হয়েছিল, আমি মিথ্যা বলিনি। জুইয়ের সাথে আমার বনিবনা হয়নি, তাই ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ 1000 কাপলের মধ্যে হয়। ওই দিন জুই আদির কথায় এসেছে। তারপর জুইকে যাতে আমি খোঁজে না পাই তাই ওকে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে। আদি জাস্ট আমাদের বিয়েটা ভাঙতে চেয়েছে। সবার সামনে তোমাকে ছোট করতে চেয়েছে। শামু দাঁতে দাঁত চেপে বলল, মিথ্যা, সব মিথ্যা। একদম মিথ্যা বলবেন না। বিশ্বাস করো না। একদম বিশ্বাস করো না। তুমি সবটা যাচাই করে নেও। আদিকে জিজ্ঞেস করবে জুইকে ও ওর ফ্রেন্ড অয়নকে দিয়ে মোটা টাকা দিয়ে হায়ার করেছে কিনা, জুইকে ও সিঙ্গাপুর পাঠিয়েছে কিনা, আমার সাথে জুইয়ের সম্পর্ক ছিল কিনা। আমার তোমাকে জানানো দরকার ছিল, জানিয়েছি। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। বাই। শামু স্তব্ধ হয়ে রয়েছে রাজের কথা শুনে। ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আদি ওর সাথে এটা কি করে করতে পারে? একটা মেয়েকে টাকা দিয়ে হায়ার করে বিয়ের দিন এসব বলিয়েছে। বিয়ে ভাঙ্গার জন্য? কিন্তু কেন? কি এমন কারণ ছিল? রাজ পেছনে ঘুরে শামুকে দেখে বাঁকা হাসি দিয়ে চলে গেল। শামু ঝড়ের গতিতে রুমে ঢুকল। আদি শামুর দিকে চেয়ে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল। ওর চোখ অসম্ভব লাল হয়ে আছে। মুখ ফোলা ফোলা লাগছে। আদি শামুর ডান বাহুতে হাত রেখে বলল, শামু কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? কিছু হয়েছে? আমাকে বলো। শামু আদির হাত সরিয়ে দিল। আদির বুক ধুক করে উঠল। শামু ওর সাথে এমন কেন করছে? আদি শামুর দিকে চেয়ে আছে উত্তরের আশায়। শামু ঠান্ডা কণ্ঠে বলল, কয়েকটা প্রশ্ন করব, আশা করি ঠিক উত্তর দিবেন। আপনি বিয়ের দিন জুইকে টাকা দিয়ে সিন ক্রিয়েট করার জন্য এনেছিলেন? আদি শামুর কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। শামু সব জেনে গেছে। শামু কি রিয়েক্ট করবে সেটা ভেবেই ওর কলিজা শুকিয়ে যাচ্ছে। শামুর পরের প্রশ্ন, জুইয়ের সাথে রাজ তখন রিলেশনে ছিল না, সেটা আপনি জানতেন? জুইকে সিঙ্গাপুর আপনি পাঠিয়েছেন? আদি চুপ করে আছে। আদির নীরবতাই শামুকে সব উত্তর দিয়ে দিচ্ছে। আদি মাথা নিচু করে রেখেছে। এতক্ষণ শামুর চোখে আগুন থাকলেও এখন শামুর চোখ ছলছল করছে। ওর মন বারবার বলছিল রাজ মিথ্যা বলছে। কিন্তু আদির নীরবতা ওর হৃদয়টাকে ভেঙে চুরমার করে ফেলছে। শামু তবুও আদির কাছ থেকে না উত্তর শোনার জন্য বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি। আদি জোরে শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, এসব সত্যি। শামু নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর মনে হচ্ছে আদির কথাগুলো ওর কানে 1000 বার করে বাড়ি খাচ্ছে। শামু ফ্লোরে বসে পড়ল। তারপর ছলছল চোখে বলল, এত বড় ধোঁকা? আপনি আমার সাথে এত বড় গেম খেলেছেন? আপনি জানেন আজ আমি এই ঘরে কত স্বপ্ন নিয়ে আপনাকে কতটা ভরসা করে বিশ্বাস করে এসেছিলাম?
ভেবেছিলাম আজ থেকে আমি নতুন করে বাঁচব আপনার সাথে, আর আপনি আমায় এই ঘরে ধোঁকা দিয়ে আনলেন। আপনাকে সেদিন বলেছিলাম আমি কাউকে আর বিশ্বাস করব না, অনেকবার ধোঁকা খেয়েছি। আপনি আমার হাতে হাত রেখে বলেছিলেন আপনাকে আমি বিশ্বাস করতে পারি। আপনি আমাকে কখনো ধোঁকা দেবেন না, কিন্তু আপনি আমাকে সবচেয়ে বড় ধোঁকা দিলেন। কি ক্ষতি করেছিলাম আপনার? আদি শামুর সামনে হাঁটু গেড়ে বসে বলল। শামু, আমি এসব করেছি, কিন্তু কেন করেছি? আপনি এসব করেছেন কারণ আপনি আমাকে হেট করতেন, তাই না। আমি এসব করেছি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। কারণ আমি তোমাকে ভালোবাসতাম। যেখানে আমি তোমার বিয়ে মেনে নিতে পারছিলাম না, সেখানে রাজের মতো একটা ছেলের সাথে তো নয়। হ্যাঁ, আমি জুইকে এনেছিলাম, বাট ব্রেকআপের কাহিনী মিথ্যা থাকলেও রাজ একটা ক্যারেক্টারলেস ছেলে। বিয়ের আগে মানুষের অসংখ্য রিলেশন থাকতে পারে, বিভিন্ন কারণে, পরিস্থিতির কারণে ব্রেকআপ হতেই পারে, কিন্তু রিলেশনে থাকা কালীন সময়ে প্রতিটি মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে। ও রিলেশনের নামে সবাইকে জাস্ট ব্যবহার করেছে। এমন একটা ছেলের সাথে তোমার যায় না, আর আপনার সাথে যায়, তাই বিয়েই করে নিলেন। শামু, আমার জাস্ট বিয়ে ভাঙ্গার প্ল্যান ছিল, বিয়ে করার নয়। কিন্তু তোমাকে বিয়ে করার সুযোগ পেয়ে আর না করিনি। কে না চাইবে তার ভালোবাসার মানুষকে নিজের করে নিতে? শামু তাচ্ছিল্যের হাসি দিল। আমি কত বোকা দেখেছেন? আমি ভেবেছিলাম আপনি রাগী, জেদি হলেও আপনার মাঝে কোনো প্যাচ নেই। আপনি যা বলেন যা করেন সব সামনাসামনি। কিন্তু না, আপনারও অন্য রূপ আছে। আপনিও রাজের চেয়ে কোনো অংশে কম নয়। আপনাদের নেই। দুজনেই আমার কাছে ভালো মানুষের মুখোশ পরে আমাকে বোকা বানিয়েছেন। আমার বিশ্বাস নিয়ে খেলেছেন। আর ভালোবাসা, এসব নাটক বন্ধ করুন প্লিজ। আর নিতে পারছি না। আদি শামুর দুগালে হাত রেখে বলল। শামু, নাটক নয়, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ ট্রাস্ট মি। ট্রাস্ট? আপনাকে? আর নয়। শামু আদিকে ঝাড়া মেরে সরিয়ে দিল। আদি এতক্ষণ নরম থাকলেও এখন আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। রাগটা মাথা চাড়া দিয়ে উঠছে। আদির চোখ মুখ লাল হয়ে উঠছে। তাই চোয়াল শক্ত করে বলল, আমি রাজের হাত থেকে তোমাকে বাঁচিয়ে পাপ করে ফেলেছি? আমার জন্য তুমি বেঁচে গেছ। আমাকে বাঁচানো যদি আপনার উদ্দেশ্য হতো, তবে বিয়ের দিন এমন সিন ক্রিয়েট করে আমাকে অপমানিত করতেন না, সবার সামনে ছোট করতেন না, আগেই সবটা জানাতেন। তোমাকে বললে তুমি আমাকে বিশ্বাস করতে? কখনোই না। শামু চোখের পানি মুছে বলল, ওকে ফাইন। আমাকে না বললেও আপনার মা, বাবা, নিশিপুকে বলতে পারতেন। কিন্তু আপনি কাউকে বলেননি। তারা তো আপনাকে বিশ্বাস করত, তাই না? আদি আমতা আমতা করে বলল, আমি এসব বিয়ের দিন করেছি যাতে রাজের বিষয়টি সবার মনে দাগ ফেলে দেয়, যাতে রাজ তোমার লাইফে ব্যাক করার কোনো চান্স না পায়, ওর প্রতি তোমার ঘৃণা জন্মে যায়। ও একটা ফ্রড। ও তোমাকে ডিজার্ভই করে না। শামু আদির দিকে শান্ত চাহনি দিয়ে বলল, আর আপনি করেন? আদি শামুর এমন প্রশ্নে চমকে গেল। ও কি শামু যোগ্য না? শামুকে তাই মনে করে না। আদিকে চুপ করে থাকতে দেখে বলল, আপনার বাবার প্রচুর টাকা পয়সা আছে। আপনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। ব্যাস। আদি কি উত্তর দেবে? আমি যাই হই রাজের মতো নই। টাকা পয়সা তোমার খুশিতে ম্যাটার করে না জানি, বাট আমি রাজের মতো ক্যারেক্টারলেস নই।
ওর মতো 10 মেয়ের সাথে বেড শেয়ার করে আসিনি। আমার লাইফে তুমিই প্রথম মেয়ে। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়ের কাছে কখনো যাইনি। হ্যাঁ, আমি বন্ধুদের সাথে আড্ডা দেই, বাপের টাকা উড়াই, ড্রিঙ্ক করি, কিন্তু আমার লাইফে আমি শুধু তোমাকে চাই। আর তোমাকে পাওয়ার জন্য এমন করেছি। প্রয়োজন পড়লে আবারও করব। শামু উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস অনেক হয়েছে। অনেক। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। আপনি আমাকে শেষ করে দিয়েছেন। শামু নিজের জিনিসপত্র এক জায়গায় করছে আর চোখের পানি মুছছে। আদি উঠে গিয়ে সব নিয়ে ছুঁড়ে ফেলে দিল। শামু কেঁপে উঠল। আদি চিৎকার করে বলল, অনেক হয়েছে। রাজকে মনে পড়ছে তাই না? ওকে বিয়ে করতে পারোনি বলে কষ্ট হচ্ছে? এত ভালোবাসা? শামু আদিকে ধাক্কা মেরে বলল, ইউ নো হোয়াট? রাজ আমাদের মাঝখান থেকে কখনো যাবে না। আপনি যেতে দিবেন না। ওকে আপনি অকারণে বারবার টেনে আনবেন। রাজ জাস্ট আমার ফ্রেন্ড ছিল। উনি জয় ভাইয়াকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল আর আমি হ্যাঁ বলেছিলাম, কেন জানেন? আপনার জন্য। আপনার জন্য আজ আমার জীবন এখানে এসে থেমেছে। শুধু আপনার জন্য। আদি অবাক হয়ে বলল, আমার জন্য? আমার জন্য কেন? আমি তোমাকে বলেছিলাম বিয়ে করতে। মানুষের জীবনের জন্য আত্মসম্মান অতি গুরুত্বপূর্ণ উপাদান। আর আপনি আমার আত্মসম্মানে আঘাত করেন। আপনি আমাকে সেদিন যা নয় তা বলে অপমান করেছিলেন। আমি আপনাদের থেকে বেনিফিট নিচ্ছি। আপনাদের খাচ্ছি, পড়ছি, আপনাদের দয়ায় আছি। এসব কথা শুনে কেউ পড়ে থাকতে পারে না। তাই দূরে যেতে চেয়েছিলাম। এখন আমি না চাইতেও কোথাও যেতে পারবো না। কেননা এটা আমার শ্বশুর বাড়ি। মেয়েরা শ্বশুর বাড়ি থেকে যতই অত্যাচারিত হোক সেখানেই পড়ে থাকতে হবে। আমাকেও থাকতে হচ্ছে, কিন্তু আপনার সাথে আমি থাকব না। আদি শামুর দুবাহু চেপে ধরে বলল, তুমি কোথাও যাবে না। আগের বারের চলে যাওয়া মেনে নিয়েছি, কিন্তু এবার নিব না। এই ঘর থেকে এক পা বাইরে দিয়ে দেখো কি করি আমি। তোমার পা ভেঙে আমি রেখে দেব। তোমার কাছে যখন আমি অপরাধী হয়েছি আরও অপরাধী হতে পারবো, বাট তোমার চলে যাওয়া আমি মেনে নিব না। এই মেয়েকে তুই? কি তোর পরিচয়? এগুলো আমি দেখতে গিয়েছি? দেখতে যাইনি। আমি জাস্ট তোকে ভালোবেসেছি। ভালোবেসে এসব করেছি। আমি শেষবারের মতো বলছি, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুল করেও ভাববি না। তাহলে এর ফল ভালো হবে না। সবাইকে এর ফল ভোগ করতে হবে। আপনার মতো জঘন্য লোক আমি দুটো দেখিনি। আদি বাঁকা হেসে বলল, কারণ আমি আদি। আদির কপি হয় না। ঘৃণা করো যাই করো, আমার সাথেই থাকতে হবে। আমাকে খারাপ হতে বাধ্য করো না। ওকে? আদি ঘর থেকে বেরিয়ে গেল। শামু মেঝেতে বসে কাঁদছে। ওর বুক ফেটে যাচ্ছে। আদি, আমি মানতে পারছি না আপনি এতটা নিচে নামতে পারেন। আপনি এসব করেছেন। আমি কিছুতেই মানতে পারছি না। বিশ্বাস করতে পারছি না। নিজেকে সামলাতে পারছি না। রাজের ধাক্কা আমি সামলে নিয়েছি। সেদিন এত কষ্ট হয়নি, কেননা রাজকে আমি ভালোবাসিনি। ও আমার আপন ছিল না। কিন্তু আপনার দেওয়া এই আঘাত আমি সামলে নিতে পারছি না। আপনাকে আমি ভালোবেসেছিলাম, আপন ভেবেছিলাম। আপন মানুষের আঘাত সহ্য করার ক্ষমতা বিধাতা আমাকে দেয়নি। আপনি যদি আরো আগে আমাকে বলে দিতেন তবে এত কষ্ট পেতাম না। তিলে তিলে গড়া বিশ্বাস আপনি ভেঙে দিয়েছেন। জানি না কখনো জোড়া লাগবে কিনা। তোমার শহর রঙিন জীবন, চোখ ধাঁধানো আলো। আমার শহর আমার মতোই।
অন্ধকার আর কালো। আদি রাতের বেলায় বাড়িতে ফিরে নিজের রুমে আসে। পুরো ঘর অন্ধকার। আদি লাইট অন করে। তারপর শামুকে খুঁজতে থাকে। শামু টেবিলের উপরে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আদি ওর পাশে গিয়ে বসে ওর এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল, জানি তুমি সত্যিটা জানার পর অনেক কষ্ট পেয়েছ। জানতাম মানতে পারবে না তাই বলিনি। কিন্তু আমার যে এছাড়া কিছুই করার ছিল না শামু। তুমি কবে আমার ভালোবাসাটা বুঝবে? আদি শামুকে তুলে বিছানায় শুয়ে দিল। শামু গভীর ঘুমে বিভোর। ও বিছানায় একটু নড়েচড়ে আবারও গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ঘুমে মিনমিন করে বলল, আমার শীত লাগছে খুব। একটা চাদর দেও না। আদি তাড়াতাড়ি চাদর নিয়ে ওর গায়ে দিয়ে দিল। শামু চাদরটা আঁকড়ে ধরল। আদি হাতটা শামুর মাথায় রাখল। তারপর ভাবতে লাগল ওরা কত সুন্দর সময় কাটিয়েছে, কত কথা, খুনসুটি, ঝগড়া, কিন্তু আজকের মতো ঘটনা কখনো ঘটেনি। শামু সবটা কবে মেনে নিবে, আদৌ মেনে নিবে কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় আছে ওর মনে। আদি শামুর কপালে ঠোঁট ছুঁয়ে ওর গায়ের উপর হাত রেখে শুয়ে পড়ল। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না শামু। বড্ড ভালোবেসে ফেলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। শামু সকালে ঘুম ভেঙে দেখে ও বিছানায় শুয়ে আছে। ওর গায়ের উপর আদির হাত। দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। হাত টান মেরে সরিয়ে দিয়ে উঠে গেল। টান লাগায় আদি জেগে যায়। তারপর দেখে শামু বেড থেকে নামছে। শামু রেডি হয়ে ভার্সিটির জন্য বেরুচ্ছে। বাড়ির বাইরে যেতেই আদি গাড়ি এনে শামুর সামনে দাঁড়ালো। তারপর অন্যদিকে সরে যেতে নিয়ে থেমে গেল। গাড়ির দরজা খুলে আদির পাশে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। আদি গাড়ি চালাচ্ছে। দুজনের কারো মুখে কথা নেই। আদি কিছু বলতে যাবে তখনই শামু কানে হেডফোন গুঁজে নিল। আদির মাথায় যেন ধপ করে আগুন জ্বলে গেল। রাগে গজগজ করতে করতে ওর কান থেকে হেডফোন খুলে বাইরে ছুঁড়ে ফেলে দিল। শামু চোখ বড় বড় করে আদির দিকে চেয়ে আছে। শামু ভ্রু কুঁচকে আদির দিকে চেয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? আমি তোমাকে কিছু বলছি আর তুমি আমাকে এভয়েড করার চেষ্টা করছো? নো, অ্যাকচুয়ালি আমি আপনাকে এভয়েড করার চেষ্টা করছি না, এভয়েড করছি। আপনি কি সত্যিই বুঝতে পারছেন না? চোখ ছোট ছোট করে আদি ভ্রু কুঁচকে শামুর দিকে চেয়ে আছে। এভাবে চেয়ে থাকা দেখে শামু মুখ ফিরিয়ে নিল। আদি দাঁতে দাঁত চেপে বলল, ইউ নো হোয়াট? শামু আদির দিকে ঘুরে জোরালোভাবে বলল, হোয়াট? বলুন। আদি চুপ করে আছে। শামু আদিকে চুপ থাকতে দেখে বলল, এই যে আমি আপনার ঘরে আছি তাই বলে এটা মনে করবেন না যে আমি আপনাকে ভয় পেয়ে আপনার ঘরে আছি। আছি বাবা, মামনি আর নিশিপুর জন্য। তারা আমাদের জন্য অনেক হ্যাপি আর আমি তাদের হ্যাপিনেস নষ্ট করতে চাই না। আমি তো আর আপনার মতো নই। আর এই যে চুপচাপ আমি আপনার সাথে আপনার গাড়িতে এসেছি কারণ নিশিপু ছিল, নয়তো আমি আপনার সাথে আপনার গাড়িতে কিছুতেই আসতাম না। আর হ্যাঁ, আপনার কথা শোনার বিন্দুমাত্র রুচি আমার নেই, সো প্লিজ। আদি শামুর শেষের কথাটা মেনে নিতে পারল না। আদি গাড়ির স্পিড বাড়িয়ে দিল। শামু ভয় পেয়ে গেল গাড়ির এত স্পিড দেখে। গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন কেন? আমাকে মারতে চান নাকি? আদি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। ওর দৃষ্টি সামনের দিকে। শামু বারবার নানান কথা বলছে, গাড়ির স্পিড কমাতে বলছে, কিন্তু আদি কোনো কথাই কানে নিচ্ছে না। ওর চোখ মুখ লাল হয়ে আছে। আদি শামুর কথা শুনছে না। শামুর এখন প্রচণ্ড ভয় লাগছে।
আদি রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না, কোনো প্রকার হিতাহিত জ্ঞান থাকে না, কি করতে কি করে ফেলে। এখন না একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসে। শামু চোখ খিচে বন্ধ করে জোরে চিৎকার করে বলল, আদি গাড়ি থামান প্লিজ। গাড়ি ব্রেক কষল শামুর চিৎকারে। হুট করে গাড়ি থামাতে গিয়ে জোরে ব্রেক হয়। আদি এক হাতে শামুকে আগলে রেখে আরেক হাতে স্টিয়ারিং ধরে রেখেছে। শামু ভয়ে চোখ বন্ধ করে নেয়। শামু চোখ খুলে দেখে গাড়ি থেমে গেছে। আদির দিকে তাকাতেই দেখে ওর ডান হাতে কপাল ধরে রেখেছে। আদি হাত সরাতেই শামু আতকে উঠে, আপনার কপালে রক্ত। আমি আপনাকে বারবার বলছি, আপনি আমার কথা শুনছেনই না। শামু হাত বাড়িয়ে দিতেই আদি সরে গেল। তারপর বলল, আমি ঠিক আছি। শামু চুপ করে গেল। বারবার আর চোখে আদির দিকে তাকাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। আদি শামুর ভার্সিটির গেটের সামনে গাড়ি থামাল। নামো। শামু নেমে দরজা ধরে বলল, ব্যান্ডেজ করে নিবেন। আদি দাঁতে দাঁত চেপে বলল, আমি কি করব সেটা তোমার বলার প্রয়োজন নেই। তারপর গাড়ি স্টার্ট দিয়ে শু করে চলে গেল, যেন গাড়ি না রকেট। শামু বোকার মতো দাঁড়িয়ে আছে। শামু দৌড়ে বাড়িতে ঢুকছে। ওকে কিছুটা ভীত আর আতঙ্কিত লাগছে। দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হুচট খায়, কিন্তু সেদিকে শামু পাত্তা না দিয়ে দৌড়ে চলে গেল। তাড়াতাড়ি রুমে ঢুকতে গিয়ে দরজায় বাড়ি খায়, কিন্তু এই আঘাত যেন শামুর কাছে কিছুই না। শামু এখন অন্য কিছুতে মত্ত, যা ওকে অস্থির করে তুলছে। পেছনে থেকে সবাই ওকে ডেকেছে, কিন্তু শামু সবাইকে এভয়েড করে চলে এলো। আদির মা আদিকে বলল, গিয়ে দেখ তো ব্যাপারটা কি। আদি উঠে নিজের রুমে এলো। শামু বেডের উপর বসে আছে, দু হাত একে অপরের মধ্যে মুষ্টিবদ্ধ। ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, যেন কান্না আটকানোর প্রচেষ্টা। চোখ লাল হয়ে আছে। আদি ওকে পর্যবেক্ষণ করে কিছুই জিজ্ঞেস করল না, কারণ ও ভালো করে বুঝতে পারছে শামু ওকে কিছুই বলবে না, তাই চেষ্টা করে ওকে বিরক্ত না করাই ব্যাটার। অশান্ত মন শান্ত হলে পরে নিশিকে দিয়ে জেনে নিবে। ফ্ল্যাশব্যাক। শামু ক্লাস শেষে প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে লাইব্রেরি থেকে বের হচ্ছে। আর তখনই ওর বাবার সাথে সামনাসামনি দেখা। শামু কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। ওর বাবাও শামুকে দেখে অবাক হয়ে যায়। এইভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি। তিনি ব্যবসায়িক কাজে প্রায়ই আসা যাওয়া করেন। শামুর বাবা শামুকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই শামু দৌড়ে পালায়। পেছনে থেকে অনেকবার ডেকেছে, কিন্তু শামু আর পেছনে ঘুরে তাকায়নি। আদি ওর মাকে গিয়ে বলেছে শামু কিছু বলার অবস্থায় নেই। ও নরমাল হলে ওকে জিজ্ঞেস করে নিবে। তা না হয় জানব, কিন্তু তুই কপাল কাটলি কিভাবে? আদি মাথা চুলকে বলল, ওই গাড়ি চালানোর সময় লেগে গেছে। আদির মা বিচলিত হয়ে বলল, গাড়িতে? তুই আবারও গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিস? বাবা নিজের কথা না ভাব, বাবা মায়ের কথাও না ভাব, এই বাচ্চা মেয়েটার কথা একটু ভাব। শামুর মুখের দিকে তাকালেও কি তোর মায়া হয় না? মা অ্যাক্সিডেন্ট হয়নি, এমনিতেই লেগেছে। সবাই খাবার টেবিলে ডিনার করছে। শামু খাবার নেড়েই যাচ্ছে, আর মাঝে মাঝে মুখে তুলছে। আদির মা আদুরে গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে মা তোর? সবার দৃষ্টি শামুর মুখের দিকে। শামু কি জবাব দেয় সেটা জানার জন্য সবাই অধীর আগ্রহে কান পেতে রেখেছে। শামু সবার অবস্থা বুঝতে পেরে কৌতূহল মিটিয়ে দিল, আসলে আজ বাবাকে দেখেছি। শামুর কথা শুনে সবাই চমকে গেল। আদির বাবা জিজ্ঞেস করল,
তারপর উনার সাথে তোমার সামনাসামনি দেখা হয়েছে? না, তুমি শুধু দেখেছ? না, বাবাও আমাকে দেখেছে। কিছু বলছিল, আমি চলে এসেছি। কি বলতে চাইছিল শোনা উচিত ছিল। কি আর বলবে? শামু সরি বলে খাবার টেবিল ছেড়ে চলে গেল। আদির মা বলল, মেয়েটা বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই হয়তো ভয় পেয়ে গেছে। আদি খাবার শেষ করে রুমে গিয়ে দেখে শামু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে বাঁধছে। আদি ওর সামনে গিয়ে বলল, তোমার বাবা কি তোমাকে ধরে নিয়ে যেত? তোমার বিয়ে হয়ে গেছে, চাইলেও সে তোমাকে নিতে পারবে না। আর তাছাড়া তুমি যাবে না। মানে? মানে তুমি বলেছিলে তোমার যাওয়ার জায়গা নেই। এর মানে তুমি ও বাড়িতে যাবে না। শামু চুল বাঁধা শেষ করে আদির সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, উনি যেমনই হোক আমার বাবা। আর ওটা আমার বাবার বাড়ি। আজ যাচ্ছি না বলে যে কখনো যাব না তা নয়। চাইলে এখনো যেতে পারি। এখনই। শামু আদিকে ছোটখাটো হুমকি দিয়ে দিল। আদি চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, এখনই? নো বেব, কখনোই না। মাঝরাতে শামুর ঘুম ভেঙে যায়। শামুর ঘুম আসছে না। উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। চারদিকে আলো ফুটতে শুরু করেছে। পাখি কিচিরমিচির করে সকালকে স্বাগত জানাতে ব্যস্ত। শামু জোরে শ্বাস নিয়ে রুমে ফিরে গেল। চোখ গেল আদির দিকে। আদির কপালের ব্যান্ডেজের দিকে। শামু অতি সাবধানে আদির কপালের ব্যান্ডেজের উপর থেকে চুল সরিয়ে দিল। তারপর একদৃষ্টিতে ব্যান্ডেজের দিকে চেয়ে আছে। তারপর আদির গালের উপর হাত রাখল। তারপর দ্রুত হাত সরিয়ে নিয়ে আদিকে ভালো করে দেখে নিল। আদি জেগে যায় কিনা কিংবা কিছু বুঝতে পেরেছে কিনা। তুমি এলে সাঁঝের বেলায়। জড়ালে আমায় তোমার মায়। আমি তোমাতেই আবদ্ধ। তোমাতেই আসক্ত। চেয়েও পারি না দূরে যেতে। তোমার মায় রেখেছ বেঁধে। ফাবিহা নৌসিন। আজকে শামুর ভার্সিটি অফ, তাই লেট করে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সবার নাস্তা কমপ্লিট। আদির বাবা অফিসে চলে গেছে। আদির মা নিশির বিয়ের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছে, তিনিও বাড়িতে নেই। নিশিও নাস্তা সেরে ফেলেছে। সেও ব্যস্ত। সোফায় বসে জয়ের সাথে ফোনে কথা বলছে। শামু একা একাই নাস্তা করছে। আর বারবার নিশিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। শামু নাস্তা শেষ করে নিশির গা ঘেঁষে বসে টেডি স্মাইল দিয়ে বলল, আপু এখনই যদি এত কথা বলো, বিয়ের পর কি বলবে? তখন আর বলার মতো কিছু খুঁজে পাবে না। নিশি জয়কে বায় দিয়ে শামুর সাথে খুনসুটিতে মেতে উঠল। আচ্ছা তাহলে এখন তুই ভাইয়ার সাথে কি কথা বলিস? আমাকে একটু শিখা। তুই বিবাহিত এন্ড মাই ভাবি। তোর তো একটা দায়িত্ব আছে। বল। শামু কাচুমাচু করছে। নিশি যে ওকে টিচ করছে বুঝতে পারছে। শামু কিছু বলতে যাবে তখনই একজন গার্ড এসে শামুকে বলল, মেম কেউ একজন আপনার সাথে দেখা করতে এসেছে। শামু গার্ডের কথা শুনে চিন্তিত ভঙ্গিতে নিশির দিকে তাকাল। ওর সাথে কে দেখা করতে আসবে? ওর সাথে দেখা করতে আসার মতো কেউ নেই। নিশি সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করল, কে এসেছে? নাম কি? মেম নাম বলেনি। তবে একজন মধ্যবয়স্ক লোক, আরেকজন ইয়াং ছেলে। শামু চমকে উঠে দাঁড়িয়ে গেল। ওর মন বলছে ওর বাবা এসেছে। কিন্তু তিনি এখানে কিভাবে আসবে? ঠিকানা পাবে কোথায়? শামু গার্ডকে বলল, ভেতরে আসতে বলুন। গার্ড চলে গেল।
টেনশনে শামুর হাত পা জমে যাচ্ছে। দাঁত দিয়ে নখ কাটছে আর দরজার দিকে তাকাচ্ছে। বুক টিপটিপ করছে। তখনই কোট পরা একজন মধ্যবয়স্ক লোক ভিতরে এলো। সাথে একটা ছেলে। এই ছেলেটা নাহিদ। শামু মনে মনে ভাবছে সব মুসিবত একসাথে কেন আসে। শামু যা ভেবেছিল তাই। ওর বাবাই এসেছে। শামু ওর বাবাকে দেখে মাথা নিচু করে নিল। শামুর বাবা শামুর সামনে এসে দাঁড়িয়ে মেয়েকে একবার ভালো করে দেখে নিল। তিনি কোনো কথা না বলে বলল, চলো আমার সাথে। নিশি শুধু দেখেই যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। কে ইনি কি বলছে কিছুই ওর মাথায় ঢুকছে না। শামু চুপ করে রয়েছে। শামুর বাবা শামুর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শামু নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কোথাও যাব না, আমাকে ছাড়ো। নিশি চেঁচিয়ে গার্ডদের ডাকল। গার্ডরা ছুটে এলো। শামু বাধা দিয়ে বলল, নিশি আপু, আমার বাবা ইনি। নিশি শামুর কথা শুনে চমকে গেল। তারপর গার্ডদের থামিয়ে দিল। শামুর বাবা শামুকে নিয়ে প্রায় বাইরে বেরিয়ে গেছে। নিশিও পেছনে পেছনে যাচ্ছে। শামু ওর বাবাকে বলল, বাবা 2 মিনিট সময় দেও আমাকে, আমি কিছু কথা বলতে চাই। আমার কথাগুলো শোনার পর যদি তুমি মনে করো আমাকে নিয়ে যাবে, আই প্রমিস চলে যাব। শামুর বাবা শামুর হাত ছেড়ে দিল। নাহিদ বলল, আঙ্কেল, আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। শামু নাহিদের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে বলল, আমাদের এখানে পার্সোনাল কথা আছে, বাইরের মানুষ দূরে গেলেই ভালো মনে করি। নাহিদ শামুর বাবার দিকে চেয়ে বাইরে চলে গেল। শামু ওর বাবাকে নিয়ে বসালো। তারপর কাচুমাচু করতে করতে বলল, বাবা, তুমি কোনোভাবেই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারো না। আমি বিবাহিত, এটা আমার শ্বশুর বাড়ি। শামু শেষের কথা বলে মাথা নিচু করে নিল। শামুর বাবা মেয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। তার মুখে কথা সরছে না। বিয়ে? তুমি বিয়ে করেছ? মজা করছো আমার সাথে? শামু চোখ তুলে আমতা আমতা করে বলল, বাবা, আমি সত্যিই বলছি, আমার বিয়ে হয়ে গেছে। বাবাকে ছেড়ে বিয়ে করে নিয়েছ? শামু ওর বাবার মুখের দিকে চেয়ে বলল, বাবা তো তার স্বার্থের জন্য অপাত্রে আমাকে দান করছিল। বাবা, এখানে আমি সব পেয়েছি, যদিও বিয়েটা হুট করে হয়ে গেছে। এই বাড়ির প্রতিটি মানুষ আমাকে খুব ভালোবাসে। এখানে আমি যা পেয়েছি তোমার কাছে আমি তা পাইনি। বাবা, মা, বোন, সুন্দর একটা পরিবার পেয়েছি। আর আমি তাদের চোখের মণি। তারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যার ঋণ আমি কোনো কিছু দিয়ে শোধ করতে পারব না। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর। শামুর বাবা ঘাবড়ে গিয়ে বলল, অ্যাক্সিডেন্ট? শামু সবটা খুলে বলল। তারপর বলল, তোমার কি এখনো মনে হচ্ছে আমাকে নিয়ে যাওয়ার অধিকার তোমার আছে? বাবা, আমি এখানে অনেক ভালো আছি। তুমি তো আমাকে ভালোবাসোনি, যারা আমাকে ভালোবাসে তাদের সাথে আমাকে ভালো থাকতে দেও প্লিজ। শামুর বাবা কিছু না বলে উঠে দাঁড়াল। তার চেহারায় অনুতাপ স্পষ্ট। তিনি কিছু না বলে মেইন ডোরের সামনে গেল। নাহিদ গাড়ির সামনে দাঁড়িয়েছিল। শামুর বাবাকে দেখে এগিয়ে এসে বলল, আঙ্কেল, কি হলো? শামুর বাবা গম্ভীর মুখে উত্তর দিল, নাহিদ, শামুর বিয়ে হয়ে গেছে। এটা ওর শ্বশুর বাড়ি। কি বলছেন আঙ্কেল? এসব ওর নাটক। মিথ্যা বলছে। ওকে নিয়ে চলুন। নাহিদ, আমার মেয়ে মিথ্যা বলে না। ওর বিয়ে হয়ে গেছে। চলো এখান থেকে। নো আঙ্কেল, আমি সত্যটা না জেনে যাব না।
কোনো সত্য জানতে চান? কারো কথায় শামুর বাবা আর নাহিদ ঘুরে দাঁড়াল। আদি ডার্ক গ্রিন টি শার্ট আর নেভি ব্লু ট্রাউজার পরে এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে। বুঝাই যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে। আদি আবারও প্রশ্ন করল, কি ভাই বলুন? নাহিদ এগিয়ে এসে বলল, আপনি কে? আদি গাছাড়া ভাব নিয়ে বলল, আদিল চৌধুরী, এই বাড়ির মালিক, আর যাকে নিতে এসেছেন ওর হাসবেন্ড। নাহিদ আদিকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, আপনি ওর হাসবেন্ড? কোনো সন্দেহ? হ্যাঁ অবশ্যই। প্রুফ কি? আদি ভাবলেশহীনভাবে বলল, হু আর ইউ? আপনাকে আমার বিয়ের প্রমাণ দিতে হবে? কেন দেব? আজব পাবলিক তো, আপনি একটা মেয়ে আপনাকে রিজেক্ট করল, বিয়ে করবে না বলে পালালো, অন্যত্র বিয়ে করে নিল, তার জন্য এখনো বসে আছেন? আপনার কোনো আত্মসম্মান নেই? এখানে আবার বিয়ের প্রুফ চাইছেন? প্রুফ না দিলে কি করবেন? নিয়ে যাবেন শামুকে। তারপর আগামীকাল যখন জানবেন আমার বাচ্চার মা হতে যাচ্ছে তখন কি করবেন? আমার বাচ্চাকে আপনি লালন পালন করবেন? আদির কথা শুনে শামু চোখ বড় বড় করে আদির দিকে চেয়ে আছে। এই ছেলে বলে কি? নিশি মুখ টিপে হাসছে। শামু নিশিকে ভেঙচি কাটছে। নাহিদ আর কোনো কথার উত্তর দিল না। চূড়ান্ত অপমান হয়েছে। নাহিদ শামুর বাবাকে বলল, আঙ্কেল আমি চলে যাচ্ছি, আপনি আপনার মতো আসবেন। নাহিদ চলে গেল। শামু হাফ ছেড়ে বলল, বাবা আর নাহিদের চ্যাপ্টার ক্লোজ। নিশ্চিন্ত হলাম। শামুর বাবা আদির সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, ওকে দেখো, আমি ওর প্রতি কখনো নজর দেইনি। নিশি আদিকে ইশারা করছে সালাম করার জন্য। আদি কিছুই বুঝতে পারছে না। নিশির দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে চেয়ে আছে। যখন বুঝতে পারল তখনই শামুর বাবা বলল, এর প্রয়োজন নেই। আমি দোয়া করি সুখে থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। শামুর বাবা শামুর কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, পারলে আমাকে ক্ষমা করে দিস, আমি আসি। নিশি সামনে এসে বলল, আঙ্কেল কোথায় যাচ্ছেন? বাড়িতে মা বাবা কেউ নেই, উনারা আসুক দেখা করে যাবেন। আর মা এসে যদি জানতে পারে আমরা আপনাকে থাকতে বলিনি, আপনি চলে গেছেন, তবে প্রচুর বকবে। কি শামু, প্লিজ থেকে যান। শামু তাল মিলিয়ে বলল, হ্যাঁ বাবা। শামুর বাবা মুচকি হেসে বলল, ঠিক আছে, চলবে।